সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস রয় চৌধুরী। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বোলপুর। ভোর 5:30টার সময় আমরা বেরিয়েছি। আমরা যেহেতু বাঁকুড়া থেকে আসছি, বাঁকুড়া থেকে বোলপুরের দূরত্ব হচ্ছে অলমোস্ট 90 কিলোমিটার। আমরা বাঁকুড়া হয়ে, দুর্গাপুর হয়ে, মুচিপাড়া পেরিয়ে, তারপরে পানাগড়ের রোড ধরে ন্যাশনাল হাইওয়ে ধরলাম। তারপর সেখান থেকে লেফট টার্ন নিয়ে মোরগ্রাম স্টেট হাইওয়ে ধরেছি। এখন সেই বরাবর আমরা এগিয়ে যাব 35 কিলোমিটার, যেটা আমাদেরকে নিয়ে যাবে। পরে বেরোবো আমরা, ডিরেক্টলি যাব মন্দিরে। কোন মন্দিরে যাচ্ছি সেই ব্লগটা দেখলে কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে। কঙ্কালীতলা মন্দির এলে এই পেছন দিক দিয়ে আমার যে রোডটা, যদি বাইক কারে আসো বা বাইকে আসো, এই জায়গাটায় পার্কিংয়ের ব্যবস্থা আছে। পার্কিংয়ে আমাদের 4 হুইলারের চার্জেস নিল 20 টাকা। যদি হয়তো বাইক আসতো তাহলে বাইকে মনে ফ্রি আছে, ফ্রি অফ কস্ট। বাইকে কোনো আমি টিকিট কাটতে দেখতে পেলাম না। তো যাই হোক, এখানে পরপর প্রচুর দোকান আছে যেখান থেকে আপনারা ডালা প্রসাদ নিতে পারেন, এবং সেটা দিয়ে আমরা পুজো দিলাম। এবং আমরা এই মা গৌরী পূজা ভাণ্ডার এখান থেকে এসে, মানে এখানে এসে আমরা ডালাগুলো নিয়েছি। তো আমি আর রিয়া একটা ডালা নিয়ে নিয়েছি। এখানে বিভিন্ন দামের পাওয়া যাবে, 50 টাকা, 100 টাকা। আমি ঋত্বিকেরা সবাই নিজের 50 টাকার একটা করে ডালা নিয়েছি। এটার মধ্যে তাগা, ফুল, সিঁদুর, আর আছে কি আছে, একটা কলা আছে, এবং বাতাসা, নকুলদানা তো রয়েছেই। তো এখন আমরা আছি বোলপুরের অনেক প্রসিদ্ধ কঙ্কালীতলা মন্দিরে। এটা একটা এমন পীঠ যেখানে দেবী সতীর শক্তিপীঠ, যেখানে দেবীর মানে সতী বা দেবী দুর্গা হিসেবে যাকে আমরা বলি, তার একটা রূপ যে মা কালী, তার নাকি কোমরের অংশটা এইখানে ছিল, এবং সেটা কঙ্কালও বলা হয়। এই কারণেই এই মন্দিরের নাম নাকি কঙ্কালীতলা। তো বোলপুরের একটা মাস্ট ভিজিট, একটা কি বলবো, তীর্থস্থান, টুরিস্ট প্লেস এটাকে বলা যাবে না, কারণ এটা তীর্থের একটা জায়গা, এবং এটার সঙ্গে বোলপুরের মানুষের আবেগ জড়িয়ে আছে। আর এখানে আমরা ভেবেছিলাম যে বোলপুরের জার্নিটা আমরা শুরু করব মা কালীর পুজো দিয়ে। দেবী সতীর যে কোমরটা পড়েছিল, সেই কোমরের অংশটা এই জলই কুণ্ডে পড়েছিল, সেই কারণে এই কুণ্ডটা কিন্তু খুব ফেমাস। এবং এখানে কিন্তু হাত ধোয়া বা পা ধোয়া একদমই নিষিদ্ধ, শুধুমাত্র দর্শনের জন্যই একমাত্র এটি রাখা হয়েছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক পীঠস্থানের সামনেই কোপাই নদীর ঘাট। এই জায়গাটা এত সুন্দর দেখতে, মানে কি বলবো, মন জুড়িয়ে যাচ্ছে, এত শান্ত। আর এই জায়গাটা যেটা আমরা দাঁড়িয়ে আছি, এখানে সন্ধ্যাবেলায় আরতি হয়, ঠিক যেমন বেনারসে আমরা অনেকটা জায়গায় দেখে রাখি, আশি ঘাটে, দাসাসামেদ ঘাটে, সেম জিনিসটা, মানে সেম ওই আদলে এই জায়গাটা তৈরি করা হয়েছে। গরম গরম কচুরি সঙ্গে বেশ সাদা সাদা একটা তরকারি। এখন ওখান থেকে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 9:24। আমি, রিয়া, ঋত্বিক, আমরা সবাই মিলে বসে পড়েছি একটা খাবারের দোকান খুঁজে, যেখানে আমরা খাচ্ছি কচুরি সঙ্গে হচ্ছে তরকারি। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। আর আরেকজন খাচ্ছে এখানে সুজি, কারণ ও একটু হেলথ কনসিয়াস। না, বেনারস যাবো তো, তাই জন্য এখন থেকে পেটটা কেউ আবার বলে তো দিলি, ডিসক্লোজ করে কেউ। যাই হোক, তো আমাদের নেক্সট ট্রিপটা ওটাই হবে। হ্যাঁ, এরপরে ওইটাই ব্লগ আসবে পরে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি পালস সুইটসে। এখানে আমরা খাবো, খাওয়া দাওয়া করার পর আমরা নেক্সট যে জায়গাটায় যাব সেখানে একটা প্ল্যান করতে হবে। তো আমরা এখন চলে এসেছি প্রায় 290 বছর পুরনো এমন একটা রাজবাড়িতে, যেটাকে সুরুল রাজবাড়ি বলা হয়। এটাকে সরকার রাজবাড়িও বলা হয়, কারণ এখানকার যিনি জমিদার ঠিক নয়, উনি ব্যবসায়ী ছিলেন। তো শ্রীনিবাস সরকার নামে যিনি ব্যবসায়ী ছিলেন, তার নির্মিত এই রাজবাড়িটা কিন্তু অনেক পুরনো, এবং বোলপুরে এটা একটা বেশ ট্যুরিস্ট অ্যাট্রাকশন একটা পয়েন্ট।
এই রাজবাড়ির পেছনে একটা খুব বড় শিব মন্দিরের মতন আছে, পোড়ামাটির যেমন মন্দির যেটা আমরা বিষ্ণুপুরে দেখতে পাই, ঠিক সেই আদলেই বানানো। আমি এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এখানে ঢোকার এন্ট্রি ফি প্রতি অ্যাডাল্ট পারসন হিসেবে 30 টাকা করে, এবং যদি স্টুডেন্ট কার্ড থাকে আপনাদের তাহলে সেক্ষেত্রে সেটা 10 টাকা হয়ে যায়। আমরা এখন সৃজনী শিল্পগ্রামের ভেতরে, যেখানে একটা বাজারের মতন জায়গা রয়েছে সেখানে আছি। এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে এবং একপাশে বাউল সঙ্গীত গাইছে। মানে সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা পরিবেশ। যেটা ভেবেছিলাম বোলপুর নিয়ে, যেটা অনুভব করছি একই রকমভাবে মিলে যাচ্ছে। এত সুন্দর লাগছে, যদিও সমস্ত দোকানপাট এখনও পর্যন্ত খোলেনি, কারণ আমরা ঢুকেছি ঠিক 11টায়, যখন সৃজনী শিল্পগ্রামটা ওপেন হচ্ছে ঠিক তখনই। তাই এখনো মানে 70% দোকান খুলে গেছে, বাট 30% এখনো খোলেনি। গোপী জনার মনোহরা মনোহরা। আমাদের মায়াজের যে রুমগুলো নিয়েছি সেটা হচ্ছে একদম টপ ফ্লোরে 301 অ্যান্ড 302। আর এই রুমটার সঙ্গে একটা আমরা ভালো জিনিস View পাচ্ছি, সেটা হচ্ছে এই জায়গাটা। এই পুরো লনটা আমাদের জন্য ডেডিকেটেড, এবং ওই পাশটাতে পুরো ধান ক্ষেত। আর আমাদের দুটো রুম, একটা আছে 301 আর একটা 302, দুটোই পাশাপাশি আছে। চলো তোমাদের রুমটা একবার দেখাই। এই হচ্ছে আমাদের রুম। দরজা থেকে ঢোকার পরে এরকম একটা বেড, দুই পাশে লাইট রয়েছে, সুইচেস আছে, ইন্টারকম ফ্যাসিলিটি রয়েছে, এবং এরকম কিছু পিকচারের কনসেপ্ট রয়েছে। আর এই জায়গাতে টিভি, এখানে একটা আলমারি, এখানে বেডশিট রয়েছে। যথেষ্ট স্পেস আছে। এখানেও একটা টেবিল রয়েছে, সঙ্গে একটা চেয়ার, এবং এখানেও একটা টেবিল, মানে অগাধ স্পেস। এখানেও ড্রয়ার রয়েছে, জিনিসপত্র তোমরা রাখতে পারো। এখানেও একটা জায়গা রয়েছে। এখানে কমপ্লিমেন্টারি চা এবং কফি একটা ব্যবস্থা করা রয়েছে। এখানে টয়লেটারিসগুলো রয়েছে। এখানে রয়েছে একটা ওয়াশরুম কাম বাথরুম, সেখানটা হচ্ছে ঠিক এরকম নিট অ্যান্ড ক্লিন, অনেকটা স্পেস আছে। এখনও স্টিকার দেওয়া আছে দ্যাট ইউর সিটস হ্যাজ বিন স্যানিটাইজড। আর এই জায়গাটা হচ্ছে বেসিন কম্পার্টমেন্ট। এখানে একটা দিয়েছে হ্যান্ড স্যানিটাইজার, মানে সোপ অ্যাকচুয়ালি, হ্যান্ড ওয়াশ। এটা হচ্ছে হেয়ার ড্রায়ার। এখানে টাওয়েল স্পেস করার জায়গা। এখানে একটা ছোট্ট লাইট দিয়েছে, সব মিলিয়ে বেশ ভালো। এখানে একটা টাওয়েল, আর এখানে দুটো হ্যান্ড টাওয়েল দিয়েছে। আর এখানে যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথের ডেডিকেটেড মায়াজ সঞ্চয়িতা, শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পের বই, এখানে কিছু গল্পগুচ্ছের বই রয়েছে। তো সব মিলিয়ে রুমটা বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমাদের একটা রুম। সেকেন্ড রুমটা ঠিক একই আদলে বানানো, সেজন্য সেকেন্ড রুমটা তোমাদেরকে দেখাচ্ছি।